পাগল না হলে বিমি বোসকে বিয়ে করতে চাইবই বা কেন? সে সময়ে আমার বিয়ের কথা না ভেবে উপযুক্ত চিকিৎসার কথা ভেব। আত্মীয় স্বজন অমিতের বিয়ের আশা ছেড়েই দিয়েছে। তারা ঠিক করেছে বিয়ের দায়িত্ব নেবার যোগ্যতা ওর নেই, তাই ও কেবল অসম্ভবের স্বপ্ন দেখে আর উল্টো কথা বলে বেড়ায় মানুষের কাছে। ওর মনটা আলে আর আলো, মাঠে বাটে ধাঁধা লাগাতেই আছে। ঘরের মধ্যে তাকে ধরে আনবার জো নেই। ইতিমধ্যে অমিত যেখানে সেখানে হো হো করে বেড়াচ্ছে। ফিরপুর দোকানে যাকে তাকে চা খাওয়াচ্ছে, যখন তখন মোটরে চড়িয়ে বন্ধুদের অনাবশ্যক ঘুরিয়ে নিয়ে আসছে। এখান ওখান থেকে যা তা কিনছে আর একে ওকে বিলিয়ে দিচ্ছে। ইংরেজি বই সদ্য কিনে এ বাড়িতে ও বাড়িতে ফেলে আসছে, আর ফিরিয়ে আনছে না। ওর বোনেরা ওর যে অভ্যাসটা নিয়ে ভারী বিরক্ত, সেটা হচ্ছে ওর উল্টো কথা বলা। সজ্জন সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত, ও তার বিপরীত কিছু একটা বলে বসবেই। একদা কোনো একজন রাষ্ট্রতাত্ত্বিক ডেমোক্রেসির গুণ বর্ণনা করছিল। ও বলে উঠল, বিষ্ণু যখন সতীর মৃতদেহ খণ্ড খণ্ড করলেন, তখন দেশ জুড়ে যেখানে সেখানে তার 100-র অধিক পীঠস্থান তৈরি হয়ে গেল। ডেমোক্রেসি আজ যেখানে সেখানে যত টুকরো অ্যারিস্টোক্রেসির পুজো বসিয়েছে, খুদে খুদে অ্যারিস্টোক্র্যাটে পৃথিবী ছেয়ে গেল। কেউ পলিটিক্সে, কেউ সাহিত্যে, কেউ সমাজে। তাদের কারো গাম্ভীর্য নেই, কেননা তাদের নিজের উপরে বিশ্বাস নেই। একদা মেয়েদের পরে পুরুষের আধিপত্যের অত্যাচার নিয়ে কোনো সমাজ হিতৈষী অবলা বান্ধব নিন্দা করছিল পুরুষদের। অমিত মুখ থেকে সিগারেটে নামিয়ে ফস করে বললে, পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে। দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর। সভাস্থ অবলা ও অবলা বান্ধবেরা চটে উঠে বললে, মানে কি হলো? অমিত বললে, যে পক্ষের দলে শিকল আছে সে শিকল দিয়ে পাখিকে বাঁধে, অর্থাৎ জোর দিয়ে। শিকল নেই যার, সে বাঁধে আফিম খাইয়ে, অর্থাৎ মায়া দিয়ে। শিকলওয়ালা বাঁধে বটে, কিন্তু ভোলায় না। আফিমওয়ালি বাঁধেও বটে, ভোলায়ও। মেয়েদের কৌটা আফিমে ভরা, প্রকৃতি শয়তানি তার যোগান দেয়। একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয়। অমিতের জীবনে এই সে প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল। গিয়েছিল মনে মনে যুদ্ধ সাজ পরে। একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা। রবি ঠাকুরের কবিতা যে কবিতাই, এইটে প্রমাণ করাই তার উদ্দেশ্য। দু একজন কলেজের অধ্যাপক ছাড়া অধিকাংশ সভ্যই স্বীকার করলে প্রমাণটা একরকম সন্তোষজনক। সভাপতি উঠে বললে, কবি মাত্রের উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। এ কথা বলবো না যে পরবর্তীদের কাছ থেকে আরো ভালো কিছু চাই, বলবো অন্য কিছু চাই। ফজলি আম ফুরুলে বলবো না আনো ফজলি তরো আম, বলবো নতুন বাজার থেকে বড় দেখে আতা নিয়ে আসো তো হে। ডাব নারকেলের মেয়াদ অল্প, সে রসের মেয়াদ। ঝোনো নারকেলের মেয়াদ বেশি, সে শ্বাসের মেয়াদ। কবিরা হলো ক্ষণজীবী, ফিলোজফরের বয়সের গাছপাথর নেই। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে, বড় ওয়ার্ডস অর্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে। জম বাতি নিবিয়ে দেবার জন্যে থেকে থেকে ফরাস পাঠায়, তবুও লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েও চৌকির হাতা আঁকড়িয়ে থাকে। ও যদি মানে মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা। পরবর্তী যিনি আসবেন তিনিও তাল ঠুকেই গর্জাতে গর্জাতে আসবেন যে তার রাজত্বের অবসান নেই। অমরাবতী বাধা থাকবে মর্তে তারই দরজায়। কিছুকাল ভক্তরা দেবে মাল্যচন্দন, খাওয়াবে পেট ভরিয়ে, সাষ্টাঙ্গে প্রণিপাত করিবে। তারপরে আসবে তাকে বলি দেবার পুণ্য দিন। ভক্তিবন্ধন থেকে ভক্তদের পরিত্রাণের শুভ লগ্ন। আফ্রিকায় চতুষ্পদে দেবতার পুজোর প্রণালী এই রকমই। দ্বিপদী, ত্রিপদী, চতুষ্পদী, চতুর্দশপদী দেবতাদের পুজো এই নিয়মে। পুজো জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে না। ভালো লাগার এভলিউশন আছে। 5 বছর পূর্বেকার ভালো লাগা 5 বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে, তাহলে বুঝতে হবে বেচারা জানতে পারেনি যে সে মরে গেছে। একটু ঠেলা মারলেই তার নিজের কাছে প্রমাণ হবে যে
সেন্টিমেন্টাল আত্মীয়রা তার অন্ত্যেষ্টি সৎকার করতে বিলম্ব করেছিল, বোধ করি উপর্যুক্ত উত্তরাধিকারীকে চিরকাল ফাঁকি দেবার মতলবে। রবি ঠাকুরের দলের এই অবৈধ ষড়যন্ত্র আমি পাবলিকের কাছে প্রকাশ করব বলে প্রতিজ্ঞা করেছি। আমাদের মণিভূষণ চশমার ঝলক লাগিয়ে প্রশ্ন করলে, সাহিত্য থেকে লয়ালটি উঠিয়ে দিতে চান? একেবারেই। এখন থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ। রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে, তার রচনা রেখা তারই হাতের অক্ষরের মতো, গোল বা তরঙ্গ রেখা, গোলাপ বা নারীর মুখ বা চাঁদের ধরনে। ওটা প্রিমিটিভ, প্রকৃতির হাতের অক্ষরের মক্স করা। নতুন প্রেসিডেন্টের কাছে চাই কড়া লাইনের খাড়া লাইনের রচনা, তীরের মতো, বর্ষার ফলার মতো, কাটার মতো, ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো, নিউরেলজিয়ার ব্যথার মতো, খোঁচাওয়ালা কোনওয়ালা গথিক গির্জের ছাদে, মন্দিরের মণ্ডপের ছাদে নয়। এমনকি যদি চটকল, পাটকল অথবা সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের আদলে হয়, ক্ষতি নেই। এখন থেকে ফেলে দাও মন ভোলানোর ছলাকলা ছন্দবন্ধ। কেড়ে নিতে হবে, যেমন করে রাবণ সীতাকে কেড়ে নিয়ে গিয়েছিল। মন যদি কাঁদতে কাঁদতে আপত্তি করতে করতে যায়, তবুও তাকে যেতেই হবে। অতিবৃদ্ধ জটায়ুটা বারণ করতে আসবে, তাই করতে গিয়েই হবে তার মরণ। তারপরে কিছুদিন যেতেই কিষ্কিন্ধা জেগে উঠবে। কোন হনুমান হঠাৎ লাফিয়ে পড়ে লঙ্কায় আগুন লাগিয়ে মনটাকে পূর্বস্থানে ফিরিয়ে নিয়ে আসবার ব্যবস্থা করবে। তখন আবার হবে টেনিসনের সঙ্গে পুনর্মিলন। বায়রনের গলা জড়িয়ে করব অশ্রুবর্ষণ। ডিকেন্সকে বলবো, মাফ করো, মোহ থেকে আরোগ্য লাভের জন্য তোমাকে গালি দিয়েছি। মোগল বাদশাদের কাল থেকে আজ পর্যন্ত দেশের যত মুগ্ধ মিস্ত্রি মিলে যদি যেখানে সেখানে ভারত জুড়ে কেবলই গম্বুজওয়ালা পাথরের বুদবুদ বানিয়ে চলত, তাহলে ভদ্রলোক মাত্রই যেদিন 20 বছর বয়স পেরোত, সেই দিনই বান প্রস্থ নিতে দেরি করত না। তাজমহলকে ভালো লাগাবার জন্যই তাজমহলের নেশা ছুটিয়ে দেওয়া দরকার। এইখানে বলে রাখা দরকার, কথার তোর সামলাতে না পেরে সভার রিপোর্টারের মাথা ঘুরে গিয়েছিল। সে যা রিপোর্ট লিখেছিল সেটা অমিতের বক্তৃতার চেয়েও অবদ্ধ হয়ে উঠেছিল। তারই থেকে যে কটা টুকরো উদ্ধার করতে পারলাম তাই আমরা উপরে সাজিয়ে দিয়েছি। তাজমহলের পুনরাবৃত্তির প্রসঙ্গে রবি ঠাকুরের ভক্ত আরক্ত মুখে বলে উঠল, ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো। অমিত বললে, ঠিক তার উল্টো, বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। যেসব কবি 60-70 পর্যন্ত বাঁচতে একটুও লজ্জা করে না, তারা নিজেকে শাস্তি দেয় নিজেকে সস্তা করে দিয়ে। শেষকালটায় অনুকরণের দল চারিদিকে ব্যূহ বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে। তাদের লেখার চরিত্র বিগড়ে যায়। পূর্বের লেখা থেকে চুরি শুরু করে হয়ে পড়ে পূর্বের লেখার রেসিপস অফ স্টোলেন প্রপার্টি। সে স্থলে লোকহিতের খাতিরে পাঠকদের কর্তব্য হচ্ছে কিছুতেই এইসব অতি প্রবীণ কবিদের বাঁচতে না দেওয়া। শারীরিক বাঁচার কথা বলছি নে, কাব্যিক বাঁচা। এদের পরমায়ু নিয়ে বেঁচে থাক প্রবীণ অধ্যাপক, প্রবীণ পলিটিশিয়ান, প্রবীণ সমালোচক। সেদিনকার বক্তা বলে উঠল, জানতে পারি কি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান? তার নাম করুন। অমিত ফস করে বললে, নিবারণ চক্রবর্তী। সভার নানা চৌকি থেকে বিস্মিত রব উঠল। নিবারণ চক্রবর্তী? সে লোকটাকে? আজকের দিনে এই যে প্রশ্নের অঙ্কুর মাত্র, আগামী দিনে এর থেকে উত্তরের বনস্পতি জেগে উঠবে। ইতিমধ্যে আমরা একটা নমুনা চাই। তবে শুনুন, বলে পকেট থেকে একটা সরু লম্বা ক্যাম্বিসে বাঁধা খাতা বের করে তার থেকে পড়ে গেল। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার সরণিতে। আমি আগন্তুক, আমি জনগণের প্রচণ্ড কৌতুক। খোলদার বার্তা আনিয়াছি বিধাতার, মহাকালেশ্বর পাঠায়েছে দুর্লক্ষ অক্ষর। বল দুঃসাহসী কে, কে মৃত্যুপণে রেখে দিবি তার দুরূহ উত্তর? শুনিবে না, মূঢ়তার সেনা করে পথরোধ। ব্যর্থ ক্রোধ হুঙ্কারিয়া পড়ে বুকে, তরঙ্গের নিষ্ফলতা নিত্য যথা মরে মাথা ঠোকে। শৈলতট পরে আত্মঘাতী দম্ভ ভরে,
পুষ্পমাল্য নাহি মোর রিক্ত বক্ষতল, নাহি বর্ম অঙ্গত কুণ্ডল, শূন্য এ ললাট পট্টে লিখা গূঢ় জয়টিকা, ছিন্ন কন্থা দরিদ্রের বেশ, করিব নিঃশেষ তোমার ভাণ্ডার। খোলো খোলো দ্বার, অকুশাত বাড়াইছি হাত, যা দিবার দাও অচিরাত। বক্ষ তব কেঁপে উঠে কম্পিত অর্গোল, পৃথ্বী টলমল, ভয়ে আর তো উঠিছে চিৎকারি, দিগন্ত বিদারী, ফিরে যা এখনই রে দুরান্ত দুরন্ত ভিখারি। তোর কণ্ঠধ্বনি ঘুরি ঘুরি নিশীথে নিদ্রার বক্ষে হানে তীব্র ছুরি। অস্ত্র আনো, ঝনঝনিয়া আমার পঞ্জরে হানো, মৃত্যুরে মারুক মৃত্যু, অক্ষয়ে প্রাণ করি যাবদান। শৃঙ্খল জড়াও তবে বাঁধো মোরে, খণ্ড খণ্ড হবে মুহূর্তে চকিতে, মুক্তি তব আমারই মুক্তিতে। শাস্ত্র আনো, হানো মোরে হানো, পণ্ডিতে পণ্ডিতে ঊর্ধ্বস্বরে চাহিব খণ্ডিতে। দিব্যবাণী জানি জানি তর্কবান হয়ে যাবে খান খান। মুক্ত হবে জীর্ণ বাক্যে আচ্ছন্ন দুচোখ, হেরিবে আলোক। অগ্নি জালো আজিকার যাহা ভালো, কল্ল যদি হয় তাহা কালো। যদি তাহা ভস্য হয় বিশ্বময়, ভস্য হোক দূর কর শোক। মোর অগ্নি পরীক্ষায় ধন্য হোক বিশ্বলোক, অপূর্ব দীক্ষায়। আমার দুর্বোধ্য বাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টিহানি, করিবে তাহারে উচ্চকিত আতঙ্কিত। উন্মাদ আমার ছন্দ দিবে ধন্দ, শান্তি লুব্ধ মুমুক্ষুরে, ভিক্ষা জীর্ণ বুভুক্ষুরে। শিরে হস্ত হেনে একে একে নিবে মেনে, ক্রোধে ক্ষোভে ভয়ে লোকালয়ে। অপরিচিতের জয় অপরিচিতের পরিচয়। যে অপরিচিত বৈশাখের রুদ্র ঝড়ে, বসুন্ধরা করে আন্দোলিত। হানি বজ্র মুঠি মেঘের কার্পণ্য টুটি, সঙ্গোপন বর্ষণ সঞ্চয়। ছিন্ন করে মুক্ত করে সর্বজগন্ময়, ছিন্ন করে মুক্ত করে সর্বজগন্ময়। রবি ঠাকুরের দল সেদিন চুপ করে গেল, শাসিয়ে গেল লিখে জবাব দেবে। সভাটাকে হতবুদ্ধি করে দিয়ে মোটরে করে অমিত যখন বাড়ি আসছিল, সিসি তাকে বললে, একখানা আস্ত নিবারণ চক্রবর্তী তুমি নিশ্চয়ই আগে থাকতে গড়ে তুলে পকেটে করে নিয়ে এসেছো, কেবলমাত্র ভালো মানুষকে বোকা বানাবার জন্য। অনাগতকে যে মানুষ এগিয়ে নিয়ে আসে তাকেই বলে অনাগত বিধাতা। আমি তাই। নিবারণ চক্রবর্তী আজ মরতে এসে পড়ল, কেউ তাকে আর ঠেকাতে পারবে না। সিসি অমিতকে নিয়ে মনে মনে খুব একটা গর্ববোধ করল। সে বললে, আচ্ছা অমিত, তুমি কি সকালবেলা উঠেই সেদিনকার মতো তোমার যত সানিয়ে বলা কথা বানিয়ে রেখে দাও? সম্ভবপরের জন্য সবসময় প্রস্তুত থাকাই সভ্যতা। বর্বরতা পৃথিবীতে সকল বিষয়ে অপ্রস্তুত, এ কথাটাও আমার নোট বইয়ে লেখা আছে। কিন্তু তোমার নিজের মতো বলে কোনো পদার্থই নেই। যখন যেটা বেশ ভালো শোনায় সেইটাতেই তুমি বলে বসো। আমার মনটা আয়না, নিজের বাঁধা মতগুলো দিয়েই চিরদিনের মতো যদি তাকে আগাগোড়া লেপে রেখে দিতুম, তাহলে তার উপর প্রত্যেক চলতি মুহূর্তের প্রতিবিম্ব পড়তো না। অমি, প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে।